নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন অ্যাসোসিয়েশন উইথ আনএকাডেমি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা বেশ কিছুদিন আগে তোমাদের কিন্তু 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনটা 8 দফায় শেষ হয়ে গেল। তা আগামীকাল অর্থাৎ 2রা মে তোমাদের কিন্তু এই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। তা তোমাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগে যে কেন্দ্রের মতো অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে যেমন উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, পার্লামেন্টে যে মেম্বার তাদেরকে যেমন এমপি বলা হয়, সেখানে তোমরা নির্বাচন কিভাবে হয় সব কিছুই জানো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা বিধানসভাটা কোন কক্ষ, উচ্চকক্ষ না নিম্নকক্ষ? পার্লামেন্টের মতো কি আমাদের যে রাজ্য আইনসভা, সেই রাজ্য আইনসভাতেও কি দুটো কক্ষ থাকে? পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটি কক্ষ কেন আছে? পশ্চিমবঙ্গে কেন দুটো কক্ষ নেই? তা তোমাদের কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মনে জন্মায়। তা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অডিও নোটের মাধ্যমে, অর্থাৎ তোমাদের কিন্তু একদম অডিওর মাধ্যমে পুরো বিষয়টা বলবো যে রাজ্য আইনসভা এবং রাজ্য বিধানসভা এটা নিয়ে। তা তোমরা দেখো, এটা তোমরা ভালোভাবে শোনো, হেডফোন কানে দিয়ে শোনো। যারা যারা এই চ্যাপ্টারটা পড়েছো, এটা ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাদের এইটা শুনলে কিন্তু WBCS, WBP, রাজ্য সরকারের বিভিন্ন চাকরি এবং কেন্দ্রীয় বিভিন্ন চাকরিতে তোমাদের সাহায্য হবে। তাই এটা একটা অডিও নোট, সেটা আমি তৈরি করেছি, তা তোমরা কিন্তু এটা শুনতে পারো। তা দেখো, তোমরা যদি আমাদের যে পার্লামেন্টটাকে যদি একটা পিরামিডের মতো ভাবো, তাহলে তোমরা দেখবে যে পার্লামেন্ট কিন্তু যেটা গঠিত হয় 3 জনকে নিয়ে। একটা হচ্ছে রাষ্ট্রপতি, যেটা একদম উপরে থাকে পিরামিডের, তারপর থাকে রাজ্যসভা এবং শেষে থাকে লোকসভা। তা যে লোকসভাটা কিন্তু একদম নিচে থাকে, তাকে কিন্তু নিম্নকক্ষ বলা হয়। আর এই লোকসভায় কিন্তু যে নির্বাচিত হয় লোকসভার সদস্যরা, সেটা কিন্তু তোমাদের জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়, ঠিক আছে? আর রাজ্যসভার যে সদস্যরা নির্বাচিত হয়, সেটা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। ঠিক সেরকমই আমাদের রাজ্য আইনসভার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভার অস্তিত্ব বিরাজমান। তা রাজ্য আইনসভা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। শুধুমাত্র যদি এক কক্ষ বিশিষ্ট হয় তাহলে কিন্তু সেটা শুধুমাত্র বিধানসভা হয়ে থাকে, আর দ্বিকক্ষ বিশিষ্ট হলে তাহলে থাকবে কিন্তু বিধানসভা ও বিধান পরিষদ। তা মাত্র 7টি রাজ্যে কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই আছে। তা সেই রাজ্যগুলো তোমাদের আমি একবার বলে দিই: জম্মু কাশ্মীর, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। তোমরা যদি পশ্চিমবঙ্গের কথা ভাবো, পশ্চিমবঙ্গে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা নয়, পশ্চিমবঙ্গে কিন্তু এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা, আর সেটা হচ্ছে বিধান সভা, যাকে বলা হয় তোমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তা 1969 সালে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ, সেটা কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়, ঠিক আছে? আর বর্তমানে উড়িষ্যাতে কিন্তু তোমাদের আইনসভাটা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তা কেন্দ্রীয় আইনসভা বা সংসদ যেমন লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত, সেরকমই রাজ্য আইনসভা কিন্তু বিধানসভা, বিধান পরিষদ এবং রাজ্যপাল নিয়ে গঠিত। তা এবার আসি তোমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা, এটার কি ক্রাইটেরিয়া বা কী আছে সেটা নিয়ে। তা বিধানসভার সদস্যরা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসেন। তা তোমরা কিন্তু কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে 8 দফায় ভোট দিলে, তা এটা কিন্তু আমরা নিজেরা প্রত্যক্ষভাবে ভোট দিয়েছি। তাই এটা কিন্তু তোমাদের বিধানসভা আছে। তা কিছুদিন আগে তোমরা দেখতে পাচ্ছিলে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল যে ভোটটা কিন্তু সে যদি জেতে তাহলে কিন্তু বিধান পরিষদ সে তৈরি করবে এবং সেখানে কিন্তু কিছু সিট সে দেবে। তা এই জায়গাটায় কিন্তু আমাদের ভোটে কিন্তু নির্বাচিত হবে না, সেটা কিন্তু বিধানসভার ভোটে নির্বাচিত হবে, ঠিক আছে, সদস্যদের ভোটে। তা একটিমাত্র আসন সংরক্ষিত থাকে এখানে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য, ঠিক আছে, আর তাকে কিন্তু মনোনীত করে রাজ্যপাল। কোনো রাজ্যের বিধানসভার আসন সংখ্যা কিন্তু 500-র বেশি আর 60-এর কম হতে পারবে না, আর এটা কিন্তু তোমাদের বলা আছে আর্টিকেল 170-এর 1 নম্বরে। তা বিধানসভার আসন সংখ্যা নির্ধারণ করে সেই রাজ্যের মোট জনসংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ তোমাদের যে কতগুলো আসন আছে, আমাদের যেমন পশ্চিমবঙ্গে 294টা আসন আছে, তাই 294টা আসন কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। সেরকমভাবেই
অরুণাচল প্রদেশ, সিকিম ও গোয়ার রাজ্যে বিধানসভার আসনের সংখ্যা কিন্তু ন্যূনতম 30, আর মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে বিধানসভার আসনের সংখ্যা ন্যূনতম যথাক্রমে কিন্তু 40 এবং 46। তা প্রত্যেকটা রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে কিন্তু তোমার এই বিধানসভার আসনটা নির্ধারিত হয়। আর সিকিম ও নাগাল্যান্ড রাজ্যের কিছু বিধানসভা আসনের সংখ্যা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তা বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত সদস্যদের সংখ্যা কিন্তু হলো 294। তোমরা যদি পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা দেখো তাহলে কিন্তু হবে 295টি। 294টি নর্মালি থাকে এবং একটি কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানের জন্য ধরা থাকে। তা বর্তমানে কিন্তু বিধানসভার যে কার্যকালের মেয়াদ সেটা কিন্তু 5 বছর থাকে, অর্থাৎ তোমরা সবাই জানো যে 5 বছর পর কিন্তু এই গণনাটা করা হয় বা তোমাদের যে নির্বাচন সেটা কিন্তু করা হয়, এবং তার আগে অবশ্য রাজ্যপাল বিধানসভা কিন্তু ভেঙে দিতে পারে। অর্থাৎ তোমাদের যদি এই যে 5 বছরের মধ্যে একটি দল, ধরো এখন আছে তৃণমূল কংগ্রেস, তা সেটা কিন্তু তোমাদের 5 বছর আগে যদি এই সদস্য পদটা সবাই দল ছেড়ে বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু যদি ন্যূনতম যে আসন সংখ্যাটা সেটা যদি নির্ধারিত না থাকে, তাহলে কিন্তু তোমাদের রাজ্যপাল এই বিধানসভাটা ভেঙে দিতে পারে। তা জরুরি অবস্থা চলাকালীন বিধানসভার সর্বোচ্চ আয় কিন্তু 1 বছর বাড়ানো যেতে পারে, অর্থাৎ 6 বছর কিন্তু হতে পারে, এবং জাতীয় জরুরি অবস্থা শেষ হলে 6 মাসের মধ্যে কিন্তু নতুন বিধানসভা নির্বাচিত হতে হবে। অর্থাৎ তোমাদের যদি জরুরি অবস্থাকালীন থাকে রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 বছর বিধানসভার মেয়াদটা বাড়ানো যেতে পারে। আর যদি জাতীয় অর্থাৎ ন্যাশনাল তোমাদের এমার্জেন্সি থাকে, তাহলে কিন্তু নতুন যে বিধানসভা সেটা কিন্তু 6 মাসের মধ্যে পুনর্গঠিত বা সংগঠিত করতে হবে, এবং বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম কিন্তু 25 বছর বয়স হতে হবে। তা এটা তোমাদের কিন্তু ছিল একদম নর্মালি তোমাদের বিধানসভার ক্ষেত্রে। এবার তোমাদের বিধানসভা, যেমন আমাদের পার্লামেন্টে তোমরা যদি দেখো তাহলে দেখবে লোকসভার কিন্তু যে অধ্যক্ষ তাকে কিন্তু বলা হয় স্পিকার, এবং বিধানসভার যে স্পিকার তার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তা বিধানসভার সদস্যদের মধ্যে একজন স্পিকার কিন্তু নির্বাচিত হয়। যতদিন পর্যন্ত বিধানসভার আয়ু থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই স্পিকারেরও মেয়াদকাল থাকে। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে স্পিকারকে কিন্তু পদচ্যুতিও করা যেতে পারে, এবং তার আগে 14 দিনের নোটিশ কিন্তু স্পিকারকে দিতে হবে। আর বিধানসভার স্পিকার চাইলে নিজে থেকে পদত্যাগ করতে পারে, তার জন্য কিন্তু সেটা সেই বরখাস্ত বা যে নিয়োগপত্র সেটার কিন্তু যে চিঠি সেটা কিন্তু ডেপুটি স্পিকারকে জমা দিতে হবে, এবং স্পিকারের অবর্তমানে কার্য পরিচালনা করবে কিন্তু ডেপুটি স্পিকার, এটাও কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তা এই ছিল তোমাদের মোটামুটি কিছু বিধানসভা নিয়ে গুরুত্বপূর্ণ কথা। এবার তোমাদের বলি যে রাজ্য আইনসভার ক্ষমতা, অর্থাৎ তোমাদের রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ দুটোরই কী কী তারা কাজ করে। তা প্রথমত দেখো, রাজ্য আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো কিন্তু আইন প্রণয়ন করা। সাধারণভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে একক আইন প্রণয়ন করার অধিকার হলো কিন্তু এই আইনসভা। আবার যুগ্ম তালিকা বিশিষ্ট বিষয়ে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা যৌথভাবে কিন্তু আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু 3টে তালিকা আছে, একটা হচ্ছে কেন্দ্রের তালিকা, একটা হচ্ছে রাজ্যের তালিকা, এবং একটা যুগ্মের তালিকা। তার রাজ্যের তালিকায় বিষয়বস্তুগুলো আইনে পরিণত করার জন্য, এবং তোমাদের যে যুগ্ম তালিকা আছে সেই বিষয়ে আইন পরিণত করার জন্য কিন্তু তোমাদের যে রাজ্য আইনসভার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অর্থ বিল ছাড়া অন্য কোনো বিল বিধানমণ্ডলীর যে কোনো কক্ষে উপস্থাপিত হতে পারে। বিধানসভা কর্তৃক প্রেরিত বিলে সম্মতি কিংবা অসম্মতি দেওয়ার পর সেই বিলটাকে কিন্তু সংশোধন করার পরও 3 মাসের মধ্যে প্রতিটি বিলকে বিধানসভার কাছে পাঠানো যেতে পারে। তারপর দেখো আছে যে এই সময় বা এই সময়ের মধ্যে বিলটি ফেরত না পাঠালে বিধানসভা পুনরায় বিলটি পাস করবে এবং সেটি পর্ষদের কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দেবে। তাই এখানে যদি একটা বিল বলা হয়েছে যে তোমাদের একটা বিল দেওয়ার পর সেটা সম্মতি হয়ে যাওয়ার পর বিলটার যদি আবার সংশোধন করা 3 মাসের মধ্যে সেটা আবার বিধানসভায় পাঠানো হয়, তারপর যদি বিধান পরিষদে পাঠানো হয়, তা বিধান পরিষদ দ্বিতীয়বার যদি বিলটাকে নাও পাঠায়, তাহলে কিন্তু বিধানসভা পুনরায় বিলটি পাস করে সেটিকে আইনের অনুমোদন দিতে পারে। দ্বিতীয়বারের জন্য যদি বিধান পরিষদ যদি বিলটিকে সংশোধন কিংবা প্রত্যাখ্যান করে অথবা 1 মাসের মধ্যে পাস না করে, তাহলে কিন্তু বিলটি রাজ্য আইনসভার উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এরপর রাজ্যপালের সম্মতির জন্য সেটি প্রেরণ করা হলো। রাজ্য আইনসভা কর্তৃক প্রেরিত কোনো অর্থ বিলে সম্মতি জ্ঞাপন না করতে পারলে যে কোনো সাধারণ বিলে কিন্তু রাজ্যপাল সম্মতি কিংবা অসম্মতি জ্ঞাপন করতে পারে। তা এটা ছিল একটা তোমাদের শর্ট অডিও নোট। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবে, এবং তোমরা যারা WBCS এর জন্য WBPর জন্য প্রিপারেশান নিচ্ছ, আনএকাডেমিতে কীভাবে আমার কোড ইউজ করে ফ্রিতে সব কিছু করতে পারবে, পরের স্লাইডে সেটা দেখে নাও।
তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো সেগুলো যদি তোমরা আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড MANASPSC অর্থাৎ মানুষ পিএসসি। এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।